আচ্ছা, সাউন্ড সব ঠিক আছে তো? আজকে একটা দুর্দান্ত তুফান ক্লাস হবে। তোমরা তখন শফিক ভাইয়ের ক্লাস করলা, সো এখন আমার কাছ থেকে কিছু গবেষণা দেখবা, আমার নিজস্ব ব্যক্তিগত গবেষণা। কতটুকু গুছায় দেখাইতে পারবো জানি না, কারণ এগুলো অনেকদিন আসলে মন খুলে অনেককে বলি না, অনেক ব্যাচই হয়ে গেল। সো এটা আসলে পারফেক্ট ফর অফলাইন ব্যাচেস, বাট দেখা যাক অনলাইনে কতটুকু ফিল আনা যায়। অনেক বেশি মানবিক হইতে হবে। তোমাদেরকে আগে একদিন আমি দেখাইছিলাম যে রাসায়নিক বিক্রিয়া বা রসায়ন জিনিসটা আসলে কত বেশি মানবিক। ওই যে পাজল সলভিংয়ের কথা মনে আছে নাকি? তোমাদের সাথে না, 25 ব্যাচে মনে হয় দেখাইছিলাম। হ্যাঁ, যে কীভাবে ওরা জানি বুঝে ফেলে যে এইদিকে গেলেই শর্টেস্ট প্যাথ হয়, এই আর কি। আসলে জগতে সব কিছু তো স্থিতিশীলতার দিকে আগায়, ওরা সেন্স করে যে এইটা প্রোডাক্ট উৎপন্ন করলে বেশি স্থিতিশীল হবো নাকি ওইটা প্রোডাক্ট উৎপন্ন করলে বেশি স্থিতিশীল হবো, ব্যাপারটা এরকম আর কি। চলেন, সো আজকে দেখতে হবে জারণ বিজারণের জায়মান তত্ত্ব, মানে জায়মান অক্সিজেন জায়মান হাইড্রোজেন দিয়ে খেলা করা হবে আর কি। সাথে অন্য কিছুরও জায়মান আসতে পারে। ধীরে ধীরে তোমরা নিজেরা ম্যাচুরিটি লাভ করবা, তোমরা নিজেরাই বুঝবা যে কখন কোনটা জায়মান লেখা যায় কোনটা লেখা যায় না। জারক বিজারকের তুল্য সংখ্যা, যেটা আমরা আগে দেখি নাই, আমরা দেখছিলাম অ্যাসিড ক্ষারের এবং আরেকটা কিসের যেন দেখছিলাম, মনে পড়ে আপনাদের? মৌলের। ঠিক আছে। আর জারণ বিজারণ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো অনেকগুলো অঙ্ক দিয়ে রাখছি, দেখা যাক কয়টা করতে পারি। আজকে করতে না পারলে আগামী দিন করতে হবে বাকিগুলো, বাট প্রচুর প্রবলেম সলভ করতে হবে। সো যে কথাটা বলছিলাম যে জায়মান তত্ত্বের মূল কথাটুকু হচ্ছে এইটা, যে জারক হচ্ছে ঋণাত্মক জায়মান তৈরি করবে আর বিজারক হচ্ছে ধনাত্মক জায়মান তৈরি করবে। এটা মনে রাখার আরও ভালো পদ্ধতি আছে, যদিও মনে রাখার এত পদ্ধতি দরকার কি, এই দুইটা লাইনই তো মাত্র মুখস্থ করতে হবে, আর তো কিছু না। সেটা হচ্ছে জারক জিনিসটা আসলে কেমন, ধনাত্মক টাইপের জিনিস নাকি ঋণাত্মক টাইপের জিনিস বলো তো? জারক কারা হয়, ধাতুরা নাকি অধাতুরা? জারক নর্মালি অধাতুরা হয়। তো অধাতু জিনিসটা তো আসলে নিজেই ঋণাত্মক। সো ঋণাত্মক জিনিস আসলে ঋণাত্মক ছাড়া আর কি উৎপন্ন করবে, তাই না? সহজ কথা এটা। আর বিজারক নর্মালি হয় কারা? ধাতুরা। সো ধাতু মানেই ধনাত্মক, ও তো ধনাত্মক জায়মান উৎপন্ন করবে। মানে যা কিছু লিখবো আমরা এটা আসলে জায়মান ফর্মে লিখবো। সো এখন জায়মান ফর্ম কি, এটা নিয়ে অনেক কথা বলা যায়, আমি বেশি গভীরে যাচ্ছি না। তোমরা যে ওই যে জায়মান অক্সিজেন জায়মান হাইড্রোজেন লিখতে শিখছো ওইটুকু লিখলেই হবে। তবে তারপরেও কিছু কথা বলে দেই। একটা বিষয় একটু মনে রাখবা, সেই বিষয়টা হচ্ছে, ধরো আমরা যদি লিখি জায়মান হাইড্রোজেন, তাহলে এটা কি ধনাত্মক না নাকি ঋণাত্মক বলো তো, কি মনে হয়? আচ্ছা, এটাকে আমরা যদিও বলবো ধনাত্মক জায়মান, তার মানে কিন্তু এই না যে ও ধনাত্মক চার্জে চার্জিত, তা কিন্তু বুঝাই নেই। এইটা কিন্তু H+ না, এইটা কিন্তু H+ না, এই ভুল ধরা মানে ভাবা যাবে না যে এটা যে H+, তা কিন্তু বলি নাই। বলছি যেটা ও ধনাত্মক প্রজাতির, যেমন ধরো ধাতুরা তো আসলে ধনাত্মক না, ধাতুরা ধনাত্মকে পরিণত হয়, বিক্রিয়ার পরে ধনাত্মকে পরিণত হয়। আমার কথা কি বুঝছিস বাবা? তাহলে এবার একটু ভেবে দেখো, সিমিলার একটা কথা, যখন তুমি জায়মান অক্সিজেন লিখবা, এইখানে যখন তুমি জায়মান অক্সিজেন লিখবা, তাহলে এখানে ধরো যে অন্য কিছু লিখলা, এখানে লিখলা যে O2-, তাইলে এটা কি জায়মান অক্সিজেন, এই দুইটা কিন্তু একই না, নো। তাহলে এটাকে আমরা কি নামে রাখতেছি? এটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক জায়মান বলতেছি তার কারণটা হচ্ছে ও বিক্রিয়ার পরে আলটিমেটলি ঋণাত্মকে পরিণত হয়, তাই ওকে আগে থেকে ঋণাত্মক বলে রাখতেছি। এটা ভাবা যাবে না যে O- বা O2- হচ্ছে জায়মান অক্সিজেন, নট লাইক দ্যাট। রাদার এই জায়মান অবস্থা যেগুলা, সেগুলা কি জানো? চার্জ নিরপেক্ষ। এটা একটু ভালো করে বুঝে রেখো, জায়মান অবস্থা মূলত হচ্ছে চার্জ নিরপেক্ষ। আমি একটু কথাটা লিখে রাখি, কথাটা হচ্ছে জায়মান অবস্থা মূলত চার্জ নিরপেক্ষ, এই কথাটা একটু মনে রাখো। তাহলে ব্যাপারটা আসলে কীরকম, যদিও তোমরা রাসায়নিক বন্ধন পড়ো নাই, বাট হালকা পাতলা বুঝবা আর কি বললে। এখন ধরো একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, মানে এত ক্লিয়ার আইডিয়া এখন দরকার নাই। হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন তুমি জানো, তাই না? H2 এর একটা অণু কীভাবে থাকে, H বন্ড H। তো এইখানে আসলে তোমরা তো জানো যে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, সরি কি বলে, বন্ধন জোড় ইলেকট্রন থাকে না? যখন এই বন্ধনটা ভাঙবে, এটা কয়েকভাবে ভাঙতে পারে। হইতে পারে বন্ধন জোড় ইলেকট্রন দুইটাই এই হাইড্রোজেন রেখে দিছে, কোন একটা কারণে রেখে দিছে। হইতে পারে দুইটাই ওই হাইড্রোজেন রেখে নিয়ে চলে গেছে, মানে টেনে নিয়ে চলে গেছে। অথবা হইতে পারে এই দুইটা হাইড্রোজেনের সমান ইকুয়াল ডিস্ট্রিবিউশন হইতে পারে, যে যার ইলেকট্রন সে নিয়ে চলে গেছে। যখন এরকম হবে তখন আমরা এটাকে কিভাবে লিখি জানো? এইটাকে লিখি হইতেছে এইভাবে, এইটাকে লিখি হচ্ছে আমরা H ডট প্লাস H ডট। এটাকে তোমরা কি বলো?
এটাকে আমরা বলি হচ্ছে ফ্রি র্যাডিক্যাল, বাংলায় বলা হচ্ছে মুক্তমূলক। সো ফ্রি র্যাডিক্যালগুলো কি আমার একটু বলো তো। মানে একটাকে ডট একটাকে ক্রস দেওয়া উচিত ছিল, বুঝছি আমি। ওটা কখন দেওয়া দরকার ছিল, মানে ধরো ইমন আর শেতাব দুইজন খেলতে বসছে। ছোটোবেলায় যে আমরা আচামুচি খেলতাম না, রান্নাবাড়ি খেলা, সো তখন দুইজনের বাসা থেকে দুইজন দুইটা হাঁড়ি পাতিল নিয়ে আসছে। তো দুইটাই পারফেক্টলি আইডেন্টিক্যাল, মানে যেন মিলায় না যায়, গোলায় না যায়, এই জন্য আমরা কী করছিলাম, একটাকে ডট দিয়ে দিছিলাম গায়ের উপরে আর একটাকে ক্রস দিছিলাম, সো দ্যাট মানে আমরা বুঝতে পারি শেষেও যে একটা হচ্ছে শেতাবের, একটা হচ্ছে ইমনের। কিন্তু যখন হাঁড়ি দুইটা আলাদা হয়ে গেছে, তোমরা কি বুঝতেছো এই হাঁড়ি দুইটা 100% একই জিনিস, নো ডিফারেন্স। সো তখন আমাদের দুইটাই কিন্তু আবার ডট হয়ে গেছে, দুইটাই সেম হয়ে গেছে, যেহেতু এক জায়গায় নাই, এই জন্য আমরা ডট দিয়ে লিখি যে দুইটা আলটিমেটলি সেম জিনিস। দুইজনের কাছে একটা করে কি আছে, মুক্ত ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ঠিক আছে। সো এইগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রি র্যাডিক্যাল, বাংলায় বলে মুক্তমূলক। সেই মুক্তমূলকগুলো কি ধনাত্মক চার্জে চার্জিত নাকি ঋণাত্মক চার্জে চার্জিত বলো তো? এ কোনো চার্জেই চার্জিত না, এ আসলে চার্জ নিরপেক্ষ। তার কারণটা হচ্ছে ওর নিজের ইলেকট্রন ওর কাছে, ওইটা দেখতে পাচ্ছ, ওটা ওর নিজেরই ইলেকট্রন, ওর কাছে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে। তোরা কি বুঝছিস বাবা? এই জিনিসটারই আর একটা রূপ হচ্ছে ওই থার্ড ব্র্যাকেট দিয়ে এইচ লেখা। সো এখন এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে যদিও, মানে পার্থক্যটাকে তোমাদের বয়সের জন্য এইভাবে বলা যায় যে ধরো এই মুক্তমূলকটা তৈরি হয়েছে বা এই চেহারাটা তৈরি হয়েছে হচ্ছে মুক্ত পরিবেশে, উন্মুক্ত পরিবেশে, যেখানে তার অসীম সংখ্যক বিক্রিয়া করা সম্ভব, চেইন রিয়াকশন আমরা বলি, তখন আমরা এইভাবে লিখি। আর যখন সে আবদ্ধ পাত্রে লিমিটেড অ্যামাউন্ট অফ রিয়াকশন করবে, চেইন রিয়াকশন করবে না, তখন আমরা তাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি। সে যে আবদ্ধ আছে এটা বোঝানোর জন্য, বোঝো নাই? আচ্ছা, এখন ঘটনা হইতেছে আমরা উপরের লাইন থেকে বলতে পারি যে অধাতুরা সবসময় জাইমান অক্সিজেন তৈরি করবে আর ধাতুরা সবসময় জাইমান হাইড্রোজেন তৈরি করবে, এটা কি বলতে পারি আমরা? কেমন হয়ে গেল না? মানে ধরো ধাতু একটা সোডিয়াম, সোডিয়াম কিভাবে জাইমান হাইড্রোজেন তৈরি করবে? ও কি নিউক্লিয়ার রিয়াকশন করে? ও কি সোডিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে? বুঝতে পারছিস কি? আচ্ছা, এগুলো নিয়ে খুব বেশি প্যারা খায়ও না, একদম প্যারা খায়ও না, চিল। তুমি খালি এটা মনে রাখো, জারক ঋণাত্মক জায়মান ছেড়ে দিবে আর বিজারক হচ্ছে ধনাত্মক জায়মান ছেড়ে দিবে, এইটুকু মনে রাখা যাবে? হ্যাঁ, এইটুকু পারলেই হবে, ট্রাস্ট মি, আর কিচ্ছু লাগবে না। 2 নাম্বার কথা হচ্ছে ভারী ধাতুর কোনো জায়মান আমরা পাবো না, ভারী ধাতুর জায়মান হয় না, এই কথাটা একটু মনে রাখতে হবে। ভারী ধাতু মানে ধরো আয়রন, মার্কারি, কপার, এইগুলার জায়মান, এই থার্ড ব্র্যাকেট এফি, এরকম কোনো দিন দেখছো? হাস্যকর ব্যাপার না? ভারী ধাতুর হ্যাঁ জায়মান হয় না, এটা একটু মাথায় রাখবো যে এইটা হয় না, ঠিক আছে? মাথার মধ্যে এটা বসছে? আচ্ছা, এক একটু করে বসবে, আমি একটু করে আগাবো। পরের কথা হচ্ছে দেখো, ধনাত্মক জায়মান বলতে নর্মালি তুমি হাইড্রোজেনরেই পাবা মোস্টলি। যদি খুব বেশি ডিপ লেভেলে চলে যাও যে আরিফ ভাইয়ের এই জায়মান থিওরি আমি আরেকটু ডেভেলপ করবো, যেমন ধরো আমার হাতে লাস্ট ডেভেলপমেন্ট বেশ ম্যাসিভ পর্যায়ে হয়েছিল হচ্ছে, মানে ব্যাপারটা বোঝো, ধরো তোমরা এই বছরও নোবেল প্রাইজ দেখছো বা তার আগের বছর, বিভিন্ন বছর যে নোবেল প্রাইজ পায়, এগুলা কি তোমাদের মনে হয় যে আজকে আবিষ্কার করছে কালকে নোবেল প্রাইজ দিয়ে দিছে? নো, নট লাইক দ্যাট। মানে জিনিসগুলো আসলে আবিষ্কারের পরে বহু বছর লাগে এগুলো ডেভেলপমেন্টে। ওই থিওরিগুলো নিয়ে, ওই কনসেপ্টগুলো নিয়ে সেসব বিজ্ঞানীরা অনেক পেপার পাবলিশ করে, অনেক সেমিনারে বক্তব্য রাখে, বিভিন্ন বিজ্ঞানী এটা নিয়ে কাজ করে, সাইটেশন হয়, সাইটেশন মানে ওইটার উপরে আরও কাজ করে, ওই মতবাদকে ব্যবহার করে আরও কিছু কাজ করে। এই করতে করতে যখন প্রমাণিত হয়, বোঝে যে আরে জিনিসটা তো অস্থির, তখন এক সময় যে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তো ব্যাপারটা এরকম, আমি বলতেছি না যে আমার এটার জন্য নোবেল প্রাইজ দিলে দিক, আমি জানি না। ঘটনা হচ্ছে যে আমার এই তত্ত্বটা আমি প্রতি বছরই তোমাদের মতো ইয়াং পোলাপানের সামনে তুলে ধরি। সো ওরা যখন মনটাকে হালকা করে নিয়ে খেলতে খেলতে এগুলো নিয়ে কাজ করে, ভুল করে ঠিক করে, এই করতে করতে দেখা যায় প্রতি বছরই 2-1জনের পাওয়া যায় যে একটু একটু করে আরেকটু বাড়ায়, ভাই আপনি তো এই বিক্রিয়াটা দেখেন না, দেখেন এটা আমি করছি। সো এইভাবে অনেক বড় একটা ডেভেলপমেন্ট হয়েছিল 18 নাকি ওরা কোন ব্যাচ, হ্যাঁ 18 ব্যাচ, 18ই তো, 18 ব্যাচের হাত ধরে। সেটা হচ্ছে যে আমি যখন পাহাড়ে পড়াইতে যেতাম লামায়, বান্দরবনের, ওদের হাতে, হ্যাঁ কামরুল শৈক্য, ওরা অসম্ভব সুন্দর কাজ করছিল এবং আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে পাহাড়ের মধ্যে বসে কোনো ইন্টারনেটের সংযোগ ছাড়া, কোনো কিছুর কোনো হেল্প নাই, বইয়ের মধ্যে যে বিক্রিয়াগুলো আছে ধরে ধরে এক একটা করে করছে এবং অদ্ভুত সব সুন্দর সুন্দর কাজ করছিল। সো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও যদি কেউ পারো তাইলে দেখা যাবে যে আরও কিছু জিনিসপত্র হয়তো বা আমাদের সঞ্চয়ে যোগ হবে, এই আর কি। সো চলো দেখাই কতদূর কি দেখানো যায়। তো এখন আমরা কিছু জারক ভাঙব, তারপরে কি করব, কিছু বিজারক ভাঙব, তারপরে কি করব, জারণ বিজারণ বিক্রিয়া লিখব। মানে ব্যাপারটা আসলে তোমরা বোঝো নাই। ঘটনা হচ্ছে দেখো,
ধরো এরকম ব্যাপারটা, ইমন আর শেতাবের মধ্যে মারামারি হচ্ছে। এই মারামারিটার প্রোডাক্ট কি তুমি জানতে চাও, অথবা বিক্রিয়াটা তো এরকমও হইতে পারতো, শেতাব আছে ঠিক আছে, কিন্তু ওর সাথে মারামারি করতে দিছি আমি এবার ধরো আরিয়ানকে, এটা হইতে পারতো না? এদের মধ্যে ধরো একজন জারক একজন বিজারক, হোয়াটএভার, অ্যাসিড একজন ক্ষার, যা কিছু হোক। এখন ধর এই পদার্থগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এমন, ইমন সবসময় কথা বলে ম্যাথ নিয়ে, এটা তার প্রপার্টি, এটা তোমরা জানো, আমি জানি। শেতাব সবসময় কথা বলে কেমিস্ট্রি নিয়ে। সো এই দুজনের যখন মারামারি হবে, মারামারির পরে প্রোডাক্ট যেটা তুমি পাবা সেটা দেখবা শেতাবের চোখে মুখে অনেকগুলা দাগ। কিসের দাগ? চোখের উপর একটা এক্স, এখানে একটা স্কোয়ার, এখানে একটা লগ, বোঝো নাই, এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন, মানে ওর গায়ে ইমন বেসিক্যালি এগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে, বোঝো নাই? এবার তুমি হয়তোবা ইমন দাঁত কেলায় দিছে এরকম করে, দাঁতের মধ্যে দেখতে পাচ্ছ NaCl প্লাস HCl, মানে কিছু একটা বিক্রিয়া দেখা যাচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। মানে সো এই যে শেতাব এখন যদি আবার বিক্রিয়া করে কার সাথে? আরিয়ানের সাথে, তাহলে তোমরা কি বুঝতেছো? এবার আরিয়ানের দাঁত খুললেই ওইগুলো দেখা যাবে, ওই বিক্রিয়াগুলো দেখা যাবে, কানের মধ্যে বিক্রিয়া দেখা যাবে, চোখের মধ্যে বিক্রিয়া দেখা যাবে, কারণ ও আসলে বিক্রিয়া করছিল শেতাবের সাথে। কেউ বোঝে না? ধর আরিয়ান হচ্ছে ফিজিক্সের লোক, তার অস্ত্র হচ্ছে ফিজিক্স, তাইলে যেটা হবে শেতাবের গায়ে দেখবি যে বিভিন্ন রকম F=ma এখানে লেখা, এখানে লেখা লেখা v² = a² + 2s, মানে ওরা হচ্ছে ফিজিক্সের সূত্র দিয়ে ফিটাইছে, সো সারা গায়ে হচ্ছে ফিজিক্সের সূত্রে দাগ পড়ছে, বোঝে না? আর একভাবে চিন্তা কর, কতভাবে চিন্তা করা যায়। ধর ইমনের পকেটে সবসময় একটা লাঠি থাকে, ও লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, আর শেতাবের পকেটে একটা ব্লেড থাকে। তো মারামারির পরে যেটা হবে, মারামারির পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি জানিস? আমরা পাবো কাটা ইমন যোগ ফাটা শেতাব। ফাটায় ফালাইছে, লাঠি দিয়ে পিড়ায় ফাটাই ফালাইছে শেতাবকে, কারণ এই লাঠিটা কিন্তু ছিল ইমনের পকেটে, আর শেতাবের পকেটে ছিল ব্লেড, ব্লেড দিয়ে ওরা কাটছে। তোর কি বুঝছিস আমার কথা? এখন ঘটনা হচ্ছে, তুই যদি শেতাবকে আরিয়ানের সাথে বিক্রিয়া দিস তাহলে কি পাবি বলতো? তুই শিওর আরিয়ানের কি অবস্থা পাবেন বলেন তো? কাটা আরিয়ান। তোমরা কি বুঝছো? সো ব্যাপারটা হচ্ছে তোমার এই প্রপার্টিটা যদি একটু খেয়াল রাখা যায়, এবং এটা মুখস্থ করারও কিছু নাই, ট্রাস্ট মি, খুবই সহজ প্রসেস, তোমার দেখাই দিলেই বুঝবা যে শেতাবের পকেটে সবসময় ব্লেড থাকে, ওটা মনে রাখাও যায়, খুবই সহজ, মানে লজিক্যালি বের করে ফেলা যায় আর কি, যে ওর পকেট থেকে কী বেরোবে আসলে। সো তুমি সবসময় শিওর থাকবা। আর ধরো আরিয়ানের পকেটে কি থাকতে পারে? ধরো হাতুড়ি থাকে সবসময়, তাইলে তুমি এখানে শেতাবরে কি অবস্থা পাবা বলো তো? ওরে পাবা হচ্ছে ছেঁচা ছেঁচা শেতাব, ছেঁচা খায়, ছেঁচছে, বুঝছো না? হাতুড়ি দিয়ে ছেঁচা দিছে ওরে। তোরা কি বুঝছিস ব্যাপারটা? আচ্ছা, এই আর কি। সো তোমাদের একটা মজার হাতুড়ি দেখাবো, আমি একটু ফিজিক্স পড়াবো এখন, অনেকদিন পর আজকে জিনিসটা বের করছি। তোমাদেরকে অনেক ধরনের হাতুড়ি দেখাইতে পারবো আমি, আমার কাছে আরও অনেক কিছু আছে, আজকে অনেকদিন পরে খুঁজে পাওয়া হয়েছে, বের করা হয়েছে এগুলা। সো ঘটনা হচ্ছে যে এই দুইটা মনে হয় সবাই দেখছো, সবচেয়ে কমন টাইপের হাতুড়ি, তাই না? আচ্ছা, হ্যাঁ, বাসায় এগুলো থাকা উচিত, কমন জিনিসপত্র। এই হাতুড়ি দেখছো আগে? একটু শৌখিন টাইপের জিনিস, এই মাথা দিয়ে পেরেক তোলা যায় জানো, আর এই মাথাটার আরও অনেক কাজ আছে, মানে এইগুলো এখন বলতেছি না আর কি, এটা দিয়ে অনেক কাজ করা যায়, এই যে মাথায় যে ফুটাটা এটা দিয়ে। আচ্ছা, এই হাতুড়ি দেখছো? এটা কিন্তু রাবারের, ধুলা পড়ে গেছে অনেকদিন ব্যবহার। আচ্ছা, এবং এই মাথাগুলো কিন্তু খোলা যায়, এই যে দেখছো, রাবারের, এটা কিন্তু রাবারের, দেখা যাচ্ছে রাবার, ট্রান্সপারেন্ট রাবার। সো এই হাতুড়ি কারা ব্যবহার করে জানো? হ্যাঁ, টাইলসের মিস্ত্রি, মানে টাইলস যখন পিটায় পিটায় বসায় নিচে সিমেন্ট বালি দিয়ে, টাইলস তো নরম জিনিস, নরম মানে ভঙ্গুর জিনিস, ওটাকে শক্ত সারফেস দিয়ে বাড়ি দিলে ভেঙে যাবে, সো এটা দিয়ে বেসিক্যালি লোড ট্রান্সফার করে, ইম্প্যাক্ট না, মানে বোঝো না ব্যাপারটা, মানে হার্ড কিছু করা যাবে না আর কি, মজার জিনিস। সো তোমাদের এই টাইপের হাতুড়ি দিয়ে ফিটাইতে হবে আর কি। ধরো আরিয়ানের পকেটে এই একটা হাতুড়ি থাকে, সো এটা দিয়ে শেতাবকে ছেঁচা দিছে, সো এই জন্য তৈরি হয়েছে হচ্ছে ছেঁচা শেতাব, বুঝছো কি? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, চলেন লাইট, এখন ঘটনা হচ্ছে আমরা কি করিব, আমরা জায়মান পদ্ধতিতে জারকগুলাকে ভাঙতে শিখব, তারপরে বিজারক ভাঙতে শিখব, তারপরে কি করব,
কারণ বিজারণ জারক আর বিজারককে যোগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা একটু বলতে ভুলে গেছি, সেই কথাটা একটু বলে দেই। সেই কথাটা হচ্ছে বিজারক নিজের জারণ সংখ্যা যেন কি করে, এই ভুলে গেলে তো হবে না। বাড়াই বিজারক নিজের জারণ সংখ্যা বাড়ায়, বাড়াই জারণ সংখ্যা বাড়ায়। আর জারক নিজের জারণ সংখ্যা কি করে, কমাই কমায়। বতে বিজারক বতে বাড়ায়, মনে আছে? বতে বিজারক বতে বাড়ায়। তবে একটা কথা এবার খেয়াল রাখবা, সে কথাটা হচ্ছে যা কিছুই করুক এটা ধাপে ধাপে করবে, একবারে লাভ দিয়ে আসমানে চলে যাবে না। যদি কারো বাড়াইতে হয় বাড়াও, যদি কারো কমাইতে হয় কমাও, স্টেপ বাই স্টেপ। ফোর্সে সালফার, সালফারের জারণ সংখ্যাগুলো কত কত মনে আছে আপনাদের? -2, 0, +2, +4, +6। এখন সালফার ধরো কোনো একটা সময় আছে +6 এক্সাম্পলে, সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতেছো, সালফার ট্রাইঅক্সাইড নিয়ে কাজ করতেছো। সো তুমি জানো এইখান থেকে আর বাড়ানোর সুযোগ নাই, তাহলে সে কি করবে? ডেফিনেটলি কমাবে। এখন কমায় কি একবার এসে 0-তে চলে আসবে, -2-তে চলে আসবে? দ্য আনসার ইজ নো। ইট উইল ডু ইট স্টেপ বাই স্টেপ, +6 থেকে +4। যদি তার এখানে শান্তি না হয় তাহলে সে +2। তোমরা কি বুঝছো আমার কথা? আচ্ছা, আর একটা ব্যাপার একটু বলে দিই। ধরো ধরো তোমার এইখানে হচ্ছে তোমার তোমার বাসটা আছে, একটু পরে বাসটা ওইখানে যাবে, কারণ এইখানে একটা স্টপেজ, ওইখানে আর একটা স্টপেজ। এখন এইখান থেকে ওই দিকে যে যাবে তুমি এটা বুঝতে পারতেছো, তো এখন মাঝখানে এই জায়গায় থামায় দেওয়া যাবে না। ওইদিকে যাত্রা শুরু করছে ঠিক আছে, যেখানে তার মিনিমাম যাওয়ার জায়গা স্টপেজে থামবে। বুঝিস নাই বাবা? মাঝপথে থামা যাবে না। যদি থেমে দেখো যে ওইদিকে কোনো সম্ভাব্য প্রোডাক্ট নাই, পসিবল কোনো প্রোডাক্ট হচ্ছে না, দেন ইউ মাস্ট গেট আ লিটল বিট ফার্দার, আর এক ধাপ আগাও। বোঝা নাই? উল্টা দিকে দৌড় দিও না, যেদিকে যাওয়ার কথা ওই দিকেই যাও, তবে ওই দিকে আগানোর পরে যদি কিছু না পাও আরেকটু আগায় যাও, আরেকটু আগায় যাও, জাস্ট ডোন্ট গিভ আপ, পাই যাবো আর কি। ঠিক আছে, নিয়মটা এটাই। ট্রাস্ট মি, কিচ্ছু মুখস্থ করা লাগবে না, শুধু একটা কথা মুখস্থ করা লাগবে, বিজারক ধনাত্মক জায়মান ছেড়ে দিবে আর জারক কি করবে? ঋণাত্মক জায়মান ছাড়বে। বুঝিয়াছো? বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, প্রথম আমরা একটা জারক ভাঙা শুরু করি। আমাকে একটু বলো, সালফার ডাইঅক্সাইড জারক নাকি বিজারক? সালফার ডাইঅক্সাইড SO2। সালফার ডাইঅক্সাইড জারক বিজারক দুইটাই, কারণ ওইখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4, মধ্যবর্তী একটা জায়গায় আছে, বাড়াইতেও পারবে কমাইতেও পারবে, মনে আছে আপনাদের? সো সালফার ডাইঅক্সাইড যখন ভাঙবে তখন সে কিভাবে ভাঙে দেখি, তার পকেট থেকে কি বের হয়ে আসে। ওই যে বলছিলাম প্রত্যেকের পকেট চিনতে হবে, যে কার পকেটে কি আছে, কার পকেটে হাতুড়ি, কার পকেটে ব্লেড, এগুলো জানলে তুমি একদম ঠাস ঠাস বিক্রিয়া লিখতে পারবা, কোনো ব্যাপার না তোমার কাছে। ওকে, এবার বলো দেখি বন্ধু, সালফার ডাইঅক্সাইড যদি জারক হিসাবে ভাঙি, মানে ও কিন্তু জারক বিজারক দুইটাই, বাট এখন তুমি তার কি চেহারা দেখতেছো বলো তো? জারক হিসাবে চেহারা দেখতেছো। ব্যাপারটা ভালো করে বুঝো। আরিফক ফটোগ্রাফার, আরিফক টিচার, তুমি তার এখন কোন চেহারা দেখতেছো? তুমি তার এখন টিচার চেহারা দেখতে পাচ্ছ, তাহলে তার পকেট থেকে তুমি সে বের করবে মার্কার বা কলম। তুমি তার ফটোগ্রাফার চেহারা দেখতে পাচ্ছ, তাহলে তার ব্যাগের ভিতর থেকে বের হয়ে আসবে এখন ক্যামেরা। মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সো এখন তার তুমি জারক চেহারা দেখতে চাচ্ছ, মানে বুঝছো ওরে তুমি কার সাথে বিক্রিয়া দিছো বলো তো? কোন একটা বিজারকের সাথে। বিজারকের সাথে বিক্রিয়া দিলে তখন সে কি চেহারা যে দেখাবে সেইটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। বোঝা নাই? আচ্ছা, এই মুহূর্তে মাথায় আসলো, তোমরা এটা এখন বুঝতে কষ্ট হবে আর কি। এটা 2 নম্বরে পাঠিয়ে দিই সহজে। আর প্রথমে আরও সহজ একটা নেই আমরা, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। তোমাদের কি মনে আছে হাইড্রোজেন পারঅক্সাইড কি জারক না বিজারক বলো তো? জারক। এটা আসলে জারক বিজারক দুইটাই। ধন্যবাদ। অক্সিজেনের জারণ সংখ্যা মনে আছে কত? -2, -1, -1/2, 0, তারপর কত? +1, +2। সো দেখো তো কোথায় বসে আছে? -1-এ। তার মানে সে তো বাড়তেও পারবে কমতেও পারবে। তো এখন তার কোন চেহারা দেখতেছি বলেন? এখন তার জারক চেহারা দেখতে চাচ্ছি আমরা, যে জারক হিসাবে সে কি কাহিনী ঘটাবে। দেখো বলো এবার, জারকের কাজ কি ছেড়ে দেওয়া ছিল? জায়মান। আচ্ছা, এখন কথা হচ্ছে এর মধ্যে নেগেটিভ জিনিস কোনটা আছে, হাইড্রোজেন নাকি অক্সিজেন?
তাহলে তুমি প্রথমে যে কাজটা করবা, সবাইকে বলি কেউ করে না যদিও, এইটা আগে লিখবা যে এইখান থেকে নেগেটিভ অক্সিজেন বেরোবে, জাইমান অক্সিজেন বেরোবে। বের হওয়ার পরে বাকি যা থাকে গুনে গুনে বসায় দাও। কি থাকে বলো তো? H2O। এইটাই সে সারাটা জীবন যখনই সে জারক হিসাবে কাজ করবে এই ঘটনাটাই ঘটাবে, ও যায় জাইমান অক্সিজেন তৈরি করবে। তোমরা কিছু বোঝো নাই আমার কথা। বুঝছি ভাইয়া। মুখস্থ রাখার কিছু নাই, কিছু নাই, আল্লাহর কসম কিছু নাই। তুই জাস্ট বলবি তুমি হাইড্রোজেন পারঅক্সাইডের কোন চেহারা দেখতে চাও, জারক চেহারা না বিজারক চেহারা? জারক চেহারা। জারক তো ঋণাত্মক জায়মান ছাড়ে, ওখান থেকে জাইমান অক্সিজেন বের করে দাও, শেষ। এবার আসো সালফার ডাইঅক্সাইডের যদি জারক চেহারা দেখতে চাই তাহলে এখান থেকে কি বের করে দিব বলেন? ঋণাত্মক জায়মান। এর ঋণাত্মক অংশটা কোনটা, সালফার নাকি অক্সিজেন? অক্সিজেন। তাহলে ঋণাত্মক জায়মান বের করে দাও, দিলাম। বাকি থাকে কি? গুনে গুনে বসা দাও, লিটারালি গুনে গুনে বলো। SO এই বস্তুটা কি আছে, এক্সিস্ট করে প্রকৃতিতে জানো? না, ইট ডাজন্ট এক্সিস্ট। তাহলে কি করবা? এই জিনিস তো নাই ভাই, তাহলে কি করা লাগবে? আরেকটা জায়মন আমরা একটা বের করে দিব। তুমি আর একটা জায়মান বের করে দাও। তুমি যে পথে নামছিলা, যে কাজ করার কথা ওইটা আরেকবার করো। বললাম তো তুমি যে দিকে রওনা দিছো ওই দিকে যদি ওইখানে বাস স্ট্যান্ড না পাও, তুমি আরেকটু সামনে আগে যাও, আরেকটা বাস স্ট্যান্ড পাবা। ওই ডিরেকশন ছেড়ো না। বুঝছি ভাইয়া। এই ঘোড়ার ডিম সহজ। এখন তোমাদের মনে একটু পানি আনার ব্যবস্থা করি, মানে একটু সান্ত্বনা হোক। এ কইতে সেটা কি আরিফ ভাই আসলে লোকটা কীরকম জানি কি জানি করে। এই দেখো হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি আমি বিজারক হিসেবে ভাঙি তাহলে কি আসবে, আমি এখানে দেখাই ফেলতেছি। তাহলে তোমার একটু সান্ত্বনা লাগবে যে আচ্ছা আচ্ছা ব্যাপারটা এরকম হচ্ছে। এখন তুমি দেখতে যাচ্ছ হাইড্রোজেন পারঅক্সাইডের বিজারক চেহারাটা কেমন, তাহলে কি করবো? ওইখান থেকে কি কিসের জায়মান বের করবা? ধনাত্মক অংশের। ধনাত্মক কে এখানে? জাইমান হাইড্রোজেন। তাহলে এখানে লেখো প্লাস থার্ড ব্র্যাকেট H। বলেন এবার বাকি থাকে কি? গুনে গুনে বসাও। একটা H থাকে আর দুইটা O থাকে, তাহলে HO2। এই হটু, HO2 হটু, হটু দেখছো জীবনে কোনোদিন? না, হয় নাকি? এটা হয় না তো। তাহলে কি করবা? আর একটা জাইমান হাইড্রোজেন বের করে দাও। তাহলে কি থাকে বলেন? O2। দুইটা জাইমান হাইড্রোজেন, শেষ। এই মানে ওর জারক চেহারায় ও সবসময় পানি তৈরি করে জাইমান অক্সিজেন, আর বিজারক চেহারায় সবসময় অক্সিজেন গ্যাস তৈরি করে আর হচ্ছে জাইমান হাইড্রোজেন। এখন ধরো গণিতের জ্ঞানান্ধকার, মানে গণিতের জ্ঞানে অন্ধকার হয়ে গেছে, ইমন চন্দ্র সে আমাকে চ্যালেঞ্জ ছুটি দিল, তুই এগুলো কি আবল তাবল বলতেছিস, কিছু কি খাইছো সকাল থেকে নাকি না খাই এগুলো উল্টা ফুল্টা বলতেছিস? তো একটু প্রমাণ করে দেখা এগুলো হচ্ছে। দেখো হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1, রাইট? -1। এইখানে যে অক্সিজেনের জারণ সংখ্যা হয়েছে কত বলেন তো? -2। জারকের কাজ কি ছিল বলেন? জারণ সংখ্যা কমানো, কমাইছে তো। সেটাই করতে। এখানে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1। এখানে যে হয়েছে কত? 0। বেড়ে গেছে। যেরকম বাড়াইছে। বোঝে না, বোঝে না। বুঝছি ভাইয়া। ইমন চন্দ্র এসে একদিন কানে কানে বলল, তুই তো আন্দাজে মিলাই ফেলছিলি, ওই কাকতালীয় ঘটনা তুই করানোর সময় আমি দেখছিলাম বাইরে কাকে তালি দিতেছে। এখানে দেখো তো সালফারের জারণ সংখ্যা কত আছে? +4। এখানে কত হয়েছে বলেন? 0। জারণ সংখ্যা কি করছে? কমাইছে না? কমাইছে। এখন ভাবতেই পারো যে সালফারের জারণ সংখ্যা +4 থেকে তো স্টেপ বাই স্টেপ কমাইলে কততে যাওয়ার কথা বলেন তো? কই যেন দেখাইছিলাম, এই যে +4 থেকে কমাইলে তো তার কই যাওয়ার কথা? +2তে। +2তে সে দাঁড়াইতে পারে নাই বলেই তো 0 থেকে চলে গেছে। আর এক ধাপ, ওই যে বলছিলাম না বাসটা যেখানে দাঁড়ানোর কথা ওইখানে দাঁড়াইতে না পারলে তো আরেকটু আগায় যাবে তো ওদিকে, বুঝে না? বুঝছি। এইভাবে তুমি হাজারটা জারক ভাঙতে পারবা, হাজারটা বিজারক ভাঙতে পারবা। ইউ জাস্ট নিড টু রিমেম্বার দ্য মেইন কনসেপ্ট। মূল থিওরিটা মনে থাকলে পারা যাবে। বলেন আরও কিছু জারক বলেন, আমি ভেঙে ভেঙে দেখাই। যা মন চায় জারক নিয়ে আসো, তুমি জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবা। ধরো ফেরিক ক্লোরাইড FeCl3, তোমরা হয়তো বা জানো না এটা একটা জারক, কারণ আয়রনের জারণ সংখ্যা এখানে +3, সে তো আর বাড়াইতে পারবে না, তাহলে সে কি করবে? সে কমাবে। এবার তোমরা কি বুঝছো? বুঝছি। বলো ফেরিক ক্লোরাইড ভাঙলে কি তৈরি হবে? ওইখান থেকে কিসের জায়মান বেরোবে? এই যে বললাম না, সবাই আগে উল্টা কাজটা করে। আগে তুই ভাববি জায়মান কোনটার বেরোবে, ওইটা আগে লিখবি, থার্ড ব্র্যাকেট Cl। তাহলে বাকি থাকে কি? গুনে গুনে বসাই দেয় FeCl2। এরকম কোনো কিছু আছে না দুনিয়ায়? নাই, আছে। তাহলে ওইটাই হবে। এবং তুমি প্রমাণ দেখতে চাও, দেখো এই যে আয়রনের জারণ সংখ্যা এখানে কত আছে? +3। কততে চলে গেছে? +2তে। পরবর্তী এক ধাপ নামায় ফেলছে, বুঝলে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নেগেটিভ জাইমান হিসেবে আমরা তাকে চুজ করব যে ওই মূলতে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক নাকি? হিমনের কথা কিছু বুঝি টুজি না। এই বল এখানে কি হবে? HCl থেকে কি বের হয়ে যাবে বল, তাড়াতাড়ি বল। জাইমান ক্লোরিন। জাইমান ক্লোরিন বেরোবে, ঋণাত্মক অংশ। বের হওয়ার পরে বলেন তো বাকি থাকে কি? H বাকি থাকে। এখন H তো ভাই একা হয় না তো, H2 হয়ে যায়, মনে আছে?
তাহলে এখানে তোমার 2 লাগবে, তাহলে দুইটা জাইমান ক্লোরিন বেরোবে। এই সহজ জিনিস। ভাইয়া পার্কুলিক অ্যাসিড একটু দেখাবেন? না দেখাবো না, সব আমি কেন দেখাবো। বল HClO4 যদি ভাঙি আমরা কি তৈরি হবে এখান থেকে? জার্মান অক্সিজেন একটা বের হয়ে যাবে আর ক্লোরিক অ্যাসিড। এই হয়ে গেল। এই যে দেখো, এটা আমি জীবনে কোনোদিন আগে দেখাই নাই কোনো ব্যাচে। বললাম তো এটারে সহজভাবে নাও, বাস্তবতাকে সহজে নাও, মেনে নাও, তুমি রিয়েলিটি মাইনে নাও, নাটক কম করো প্রিয়, তাহলে দেখবা তুমি এরকম অনেক নিজে নিজে বানাইতে পারবা আর কি। আমি কোনোদিন কোনো ব্যাচে এটা প্রশ্ন পাইও নাই, দেখাইও নাই, বাট আমার মন বলতেছে এইটাই হবে, আর কিছু হওয়ার চান্সই নাই। এখন ওর সাথে যদি সবল বিচারক দাও, ওর সাথে যদি তুমি সবল বিচারক দাও, তখন হয়তো বা সে বাধ্য হবে আরও কিছু অক্সিজেন ছাড়তে। একসময় সে হয়তো বা HCl এ পরিণত হয়ে যেতে পারে, কেউ বোঝে না। আচ্ছা, HCl একটা জারক হিসাবে ভাঙছি এখানে। অ্যাকচুয়ালি HCl কিন্তু জারক বিজারক দুইটাই। তো এখানে একটু মিলায় দেখো মিলছে কিনা হিসাব নিকাশ। HCl এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত বলেন? +7। এখানে HCl এর -1। ওইখানে জায়মান অবস্থা দিয়ে যায় না, তুমি হাইড্রোজেন দিয়ে মিলায় দেখো। হাইড্রোজেনের এখানে ছিল কত? +1, এখানে কত হয়েছে? 0। এই যে জারণ সংখ্যা কমে গেছে। তুমি এখানে ক্লোরিনের জারণ সংখ্যা দেখো +7, ওইখানে যে দেখো তো হিসাব করে কত আছে? +5, কমে গেছে। এবার ধরো তোমার বললাম HCl তো জারক বিজারক দুইটাই, তাহলে দেখাও তো যে HCl এর হিসাবে কি হবে, বিজারক হিসাবে তার ভাঙনটা কেমন হবে। চলো দেখাই ফেলি, কোনো সমস্যাই না। HCl বলো আমাকে এখান থেকে কি তৈরি হবে? এইবার বেরোবে জাইমান হাইড্রোজেন। যদি এখান থেকে জাইমান হাইড্রোজেন বের হয় তাহলে বলতে কি থাকে বাকিটা? Cl তো ভাই একা থাকে না রে, Cl2 হয়ে যায়, তাহলে এখানে দুইটা, এখানে 2। এই মানে এ কেন পারে না, কে পারে না, এটাই তো বুঝি না। এর চেয়ে সহজ কিছু তো হইতে পারে না, বুঝেছ? বুঝছি ভাইয়া। খুব বুঝিস, প্রচন্ড বোঝা বুঝিস। ধরো তোমার একটা বিজারক দিলাম অ্যামোনিয়া, NH3। এটা একটা বিজারক, জেনে রাখো। খাররা মানে বিজারক হয়। বলো অ্যামোনিয়া থেকে কি আসবে? জাইমান কোনটার? জাইমান হাইড্রোজেন আসবে। জাইমান যদি হাইড্রোজেন আসে তাহলে বাকি থাকে কি? NH2। ডাজ দ্যাট এক্সিস্ট? না না। তাহলে আরো একটা হাইড্রোজেন বাইট করো, তাহলে থাকবে NH। ওটা কি এক্সিস্ট করে? না। তাহলে আরো হাইড্রোজেন ছাড়ো, মানে সব হাইড্রোজেন তুমি জাইমান আকারে বের করে দাও, একা একা পড়ে থাকবে কে বলেন তো? নাইট্রোজেন। N। কিন্তু নাইট্রোজেন তো আবার একা থাকে না রে বাবু, বোঝো নাই? বুঝছি ভাইয়া। N2 হওয়ার মানে এখানে একটা 2 আসবে, তার মানে 6টা হাইড্রোজেন, 6টাই তার জাইমান আকারে বের করে দিবে। এইটার জন্য কেন কাইনতেছো? সহজ জিনিস তো, পারা যাবে। হ্যাঁ ভাই পারবো। মজার। আর কি দেখানো যায়? জারক বিজারক। বুঝছি ভাইয়া, মেন আইডিয়া। আচ্ছা দেখি পারো কিনা। মূল আইডিয়া আমার আলোচনা হয়ে গেছে। অক্সালিক অ্যাসিড সংকেত কি জানো? H2C2O4। বলেন অক্সালিক অ্যাসিড বিজারক হিসেবে ভাঙতেছি, এটা তো বিজারকই বটে। এখান থেকে কি তৈরি হবে বলো? জাইমান হাইড্রোজেনটা। জাইমান হাইড্রোজেন ছেড়ে দাও, তাহলে জাইমান হাইড্রোজেন ছেড়ে দিলাম, তাহলে কি থাকে? HC2O4 থাকে না? HC2O4 বলে তো দুনিয়ায় কিছু আছে বলে আমার জানা নাই, তোমাদের জানা আছে নাকি? তাহলে কি করবো? আরও একটা হাইড্রোজেন ছাড়ো, তাহলে কি থাকে? C2O4। তোমরা কি আসলে বুঝতেছো C2O4 জিনিসটা আসলে কিছু না, দুইটা কার্বন ডাইঅক্সাইড। এই ওর যখন অর্গানিক শিখবা তখন ওর গঠন দেখবা, তখন এটা নিজের আরো ভালো বুঝতে পারবা যে আচ্ছা ব্যাপারটা এরকম। তবে ওই অর্গানিকে যাইতে যাইতে আবার এগুলো সব ভুলে যাবা, এটা হচ্ছে মজার কথা আর কি। তোমরা কি বুঝছো কেমনে করে জারক বিজারক ভাঙে? বুঝছি ভাইয়া। as simple as that.